আসসালামু আলাইকুম। জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, সিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিলেটেড এডুকেশন। মানে এমডি রেসিডেন্ট হিসেবে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন হাসপাতালে। তো সবাই ভালো আছেন। আজকে আপনাদের অ্যাকচুয়ালি যে লাইভ ক্লাসটা আমি নিতে যাচ্ছি, এখানে মূলত পেইন মেডিসিনটা আমি আপনাদের একটু বলে দিব, কারণ এটা রিভিশন 24th এডিশনে একটা নতুন চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে না থাকলেও আমি মনে করি যে চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আহ, আসতে পারে। হ্যাঁ, তো এটা একটা আমি আপনাদের বলবো। তার সাথে অবভিয়াসলি আরো দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আপনাদের জন্য লাগবে, সেটা হচ্ছে জেরিয়াট্রিক্স এবং হচ্ছে স্ট্রোক মেডিসিন। যদিও এই চ্যাপ্টার গুলা আমি আপনাদেরকে রেকর্ডেড ক্লাস অলরেডি দিয়েছি, বাট তারপর আমার মনে হয় এখানে বলা হচ্ছে ছোট ছোট টপিক হিসেবে, সেজন্য আপনাদের সাথে একটু ডিসকাস করবো। স্ট্রোক মেডিসিন থেকে অনেক কোশ্চেন আসতে পারে, যদি ছোট্ট একটা চ্যাপ্টার, এখান থেকে আপনার শুধু স্ট্রোক মেডিসিন ধরে না, এখানে আপনার নিউরোলজি রিলেটেড অনেক কোশ্চেন সিনারিও বেসড আসতে পারে। জেরিয়াট্রিক্স থেকে সাধারণত 2টা বা 3টা কোশ্চেন থাকে। পেইন মেডিসিন অ্যাকচুয়ালি এখান থেকে, মানে এটা যেহেতু নতুন চ্যাপ্টার এটা বলা যাচ্ছে না, বাট এই রিলেটেড অনেক টপিক আপনারা পাবেন। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু পেইন মেডিসিনটা নতুন চ্যাপ্টার, আমি আপনাদের খুব ডিটেল এখন আর যাবো না, যেহেতু আপনাদের এখন প্রায় শেষের দিকে। আমি জাস্ট একটু আপনাদের একটু জাস্ট ধরাই দেবো যে কোন কোনগুলো আপনি পড়তে পারেন এখন নতুন চ্যাপ্টার হিসেবে। আর জেরিয়াট্রিক্স স্ট্রোক তো আপনারা পড়েই ফেলছেন, আপনাদের আমি রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, জাস্ট ওখান থেকে একটু জাস্ট একটু রিক্যাপ করা আর কি। চলুন আমরা তাহলে শুরু করি। পেইন এবং প্যালিয়েটিভ কেয়ার, এটা হচ্ছে ডেভিডসনের 8 নম্বর চ্যাপ্টার। সো আমি হচ্ছে ডেভিড হ্যারিসন গ্রুপের পিডিএফ থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি পিডিএফ গুলা তৈরি করেছে রাখিয়ে। আমি জাস্ট আপনাদের উপযোগী করে যতটুকু রাখি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন গুলো ততটুকু। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের শুরুর দিকে তেমন কিছু এখান থেকে লাগার কথা না। যে দেখেন এখানে কিন্তু এই যে যোগা, মেডিটেশন, আপনার যে টেন্স থেরাপি, এটা জাস্ট কিন্তু আমি দেখালাম যে এগুলো কিন্তু আমাদের সাথে রিলেটেড। টাইপস অফ নার্ভ ফাইবার, এটা কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আপনারা নার্ভাস ফিজিওলজি চ্যাপ্টারে পড়ে থাকেন। সো এখানেও কিন্তু সুন্দরভাবে জিনিসটা দেওয়া আছে, এটা আপনারা দেখবেন লার্জ মাইলিনেটেড ফাইবার, স্মল মাইলিনেটেড কোনগুলা এবং আনমাইলিনেটেড কোনগুলা। মেইনলি এখানে লাগবে হচ্ছে ফাংশন, ঠিক আছে। এ আলফা হচ্ছে যেমন প্রোপ্রিওসেপশন করে থাকে, এবং মোটর টু মাসেল ফাইবার্স, ঠিক আছে। এই দুটো হচ্ছে সেন্সরে লাইট টাচ ইনফিউশন, ঠিক আছে। এখানে ডেল্টা গামাটা এভাবে দেয়। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যেভাবে করছেন সেটাই করেন, জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেওয়া, হ্যাঁ, যে ডেভিডসনে কি বলা আছে। যেমন মোটর টু মাসেল স্পিন্ডল, এটা সম্ভবত আপনার গামা ফাইবার, আর ডেল্টা হচ্ছে আপনার এই যে so এগুলা অ্যাকচুয়ালি আপনার বি ফাইবার, যেমন প্রি গ্যাংলিয়ন অটোনমি, ঠিক আছে। সি ফাইবার হচ্ছে পোস্ট গ্যাংলিয়ন অটোনমি, এন্ড হচ্ছে ডিফিউজ পেইন, যেটাকে আমরা বলে থাকি ভিসরাল পেইন, এগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার মনে হয় এই চ্যাপ্টারটা আপনারা যদি পারেন, যদি হাতে সময় থাকে, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, পুরোটা অ্যাকচুয়ালি আপনারা যদি পারেন তো একটুখানি দেখেন, কারণ এটা থেকে আপনাদের শুরু হবে, বাট যতটুকু লাগবে আমি একটু বলে দিচ্ছি। সেখানে নার্ভের বিভিন্ন অংশ দেখানো হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আপনারা দেখে পেইন পাথওয়েটা দেখানো হয়েছে, এগুলো আপনারা করছেন। অ্যাকচুয়ালি আমি এটাই বলতেছি যে আজকে যে টপিকগুলো, এগুলো সব আপনাদের আগে পড়া। যদিও পেইন মেডিসিন চ্যাপ্টারটা নতুন, বা আমি এর আগে যে ক্লাসটা নিয়েছি যে হচ্ছে জেনেটিক্স, অনকোলজি, এই চ্যাপ্টারগুলো নতুন আপনাদের জন্য হয়তো। কিন্তু এই টপিকগুলো কিন্তু আপনারা সবে পড়েছেন, এখন জাস্ট ডেভিডসনের সাথে একটু ওরিয়েন্টেড করে দিচ্ছে আপনাদের। যে অনেক সময় দেখা যায় যে হয়তো ডেভিডসন থেকে কোশ্চেনটা দিচ্ছে, হয়তো একটু আপনার কাছে ওরিয়েন্টেশনটা অন্য মনে হতে পারে। সেই জন্য একটুখানি ওরিয়েন্টেড করা, এবং একটুখানি আপনি যদি সময় পান, হয়তো পেজ উল্টা উল্টা একটু দেখলেন ডেভিডসন, আমি যেগুলো আপনাদের দিচ্ছি, আমি পিডিএফ আপনাদের দিয়ে দিচ্ছি অলরেডি। একটুখানি উল্টা উল্টা দেখা যাচ্ছে, এখান থেকে এই টপিকগুলো আছে, একটুখানি দেখা জাস্ট। অনেক সময় দেখবেন এখান থেকে একটা ছোট জিনিস আপনার পরীক্ষা কাজে লাগে। এই জন্য কিন্তু এই লাইভ ক্লাসগুলো না। আর সাথে অবশ্যই আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ, আপনাদের প্রবলেম থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবেন, কারণ এতে কিন্তু আপনাদেরও যেমন প্রবলেমটা সলভ হয়, আর প্লাস আমারও কিন্তু জিনিসটা জানা হবে, যদি না জানা। সো অবভিয়াসলি এগুলো দিন। সো যাই হোক, আমরা তাহলে এগুলো ফিরে আসি। সো এই মোটামুটি আহ, এখান থেকে আর আচ্ছা, নিউরোট্রান্সমিটার অ্যান্ড রিসেপ্টরস ইনভলভ ইন পেইন প্রসেসিং ইন স্পাইনাল কর্ড, এটা কিন্তু আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আমার মনে হয়
স্যাররা যখনই জানতে পারবে যে টপিকগুলো ডেভিশন নতুন অ্যাড করা হয়েছে অলরেডি হয়তো জেনেছেন, সো এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা বেড়ে যাবে। কোন কোন নিউরো ট্রান্সমিটার আপনার পেইন প্রসেসিং এর সাথে যুক্ত, যেমন অ্যামিনো অ্যাসিডের মধ্যে গ্লুটামেট, গ্লাইসিন, গাবা। এর মধ্যে গ্লাইসিন, গাবা কিন্তু ইনহিবিটর। হ্যাঁ, গ্লুটামেট কিন্তু এক্সাইটর। গ্লুটামেটের রিসেপ্টর মূলত আপনারা এনএমডি রিসেপ্টর, এএমপি রিসেপ্টর, এগুলো কিন্তু আমরা করে থাকি, সব কিন্তু এক্সাইটর। তারপর নিউরোপেপটাইডস কিছু হয়, যেমন সাবস্টেন্স পি, কোলেসিস্টোকাইনিন, ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, এটা কিন্তু সবাই এক্সাইটর। ওপিওইডস এর মধ্যে ডাইনরফিন, এন্ডরফিন, নসিসেপ্টিন, এগুলো কিন্তু সবাই, ডাইনরফিনটা এক্সাইটরি, বাট বাকিগুলো কিন্তু। সো এগুলো একটু মনে রাখতে হবে যে এখান থেকে আপনার কোশ্চেন কি হতে পারে যে কারা কারা আপনার পেইন প্রসেসিং করে, আপনাকে নিউরো ট্রান্সমিটার বা নিউরোপেপটাইডের নাম দিতে হবে, আর কোনটা এক্সাইটরি কোনটা ইনহিবিটরি এভাবে কিন্তু দিতে পারে। হ্যাঁ, সো এগুলো কিন্তু লাগবে। আচ্ছা, মেডিয়েটরস কারা কারা আছে আপনার পেইন, যে মেডিয়েটরস আছে কারা কারা, লাইক প্রেডিকাইনিন, হাইড্রোজেন আয়ন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, ইনসুলিন আছে, হ্যাঁ, হচ্ছে পেইন মেডিয়েটরস আছে। এগুলো কিন্তু আপনাকে উপরে, মানে উপরের সাথে মিলাই দিতে পারে যে প্রসেসিং এ কারা, মেডিয়েটর কারা। গ্লুটামেট অ্যাক্টিং বাই দ্য এন মিথাইল ডিএসপারটেট, সেন্ট্রাল সেন্সিটাইজেশন সাথে জড়িত। এটা কিন্তু এসবিএতে আসবে, দেখুন সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, আচ্ছা, এগুলা তেমন দরকার কিছু মনে হচ্ছে না। আসলে তেমন important কিছু মনে হচ্ছে না। So, এখানে কিন্তু মূলত ফিজিওলজির যেগুলো আসলে ফিজিক্যাল থেরাপিস্ট ফর ক্রনিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যান্ড বেসড হতে পারে, ওয়াকিং, জিম ওয়ার্ক হতে পারে, এক্সারসাইজ ক্লাসেস হতে পারে, যোগা হতে পারে, পিলেটস হতে পারে, আইচি, এগুলো হচ্ছে চাইনিজ সিস্টেম। ওয়াটার বেসড হতে পারে, হাইড্রোথেরাপি আপনারা এটা করছেন, ফিজিক্যাল মেডিসিন, সুইমিং হতে পারে, এক্সারসাইজ ক্লাসেস হতে পারে। অনেক পেনে কিন্তু মেডিটেশন বেশ ভালো কাজ করে। So, এগুলো হচ্ছে মোটামুটি ফিজিক্যাল থেরাপি ছাড়া বিভিন্ন যে আমাদের physical therapy আপনার মোটামুটি জানেন, এগুলো আসলে আপনি আসলে জানেন। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফর ক্রনিক পেইন, দেখেন কি কি ক্লাসের ড্রাগ আমরা ইউজ করি, তাদের মেকানিজম অফ অ্যাকশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, মানে ডিরেক্ট রিচার্জ থেকে হয়তো আসে না, বাট মানে এটা পড়লে আপনি অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, কারণ আমাদের সময় এরকম কোশ্চেন আসছে যে প্যাথোজেনেসিস কি আছে, হ্যাঁ, প্যাথোজেনেসিস বলতে পারেন, মেকানিজম অফ অ্যাকশন কি আছে। যেমন আমাদের একটা এরকম আসছিল যে রিগার্ডিং মেকানিজম অফ অ্যাকশন বলে আপনাকে হয়তো লাইক কতগুলা ড্রাগ দিয়ে দিল, ওইখানে কোনটা ট্রু আর কি। লাইক প্যারাসিটামল হচ্ছে সেন্ট্রাল ইনহিবিশন, আপনাকে বলে দিল পেরিফেরাল ইনহিবিশন। এমএস8 এটা হচ্ছে পিজি প্রোডাকশন ইনপুট করে, অপিওয়েড কি করে, ভিটামিন কি করতেছে, গাবাপেন্টিন প্রিগাবাইল কি করতেছে, গ্লুটামেট রিলিজ কমাচ্ছে, ঠিক আছে, এক্সাইটরি অ্যাক্টিভিটি কমাচ্ছে, টিসি এরা কি করতেছে, সেরোটোনিন, তারপর নরএড্রেনালিন এগুলো কমাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অপিওয়েড তো বললাম যে অ্যাগনিস্ট অফ অপিওয়েড রিসেপ্টর ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেটামিন এনএনডি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতেছে, সেরোটোনিন অ্যান্ড নরএড্রেনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এসএনআরআই হচ্ছে লিডোকেইন প্যাচ, এটা কিন্তু হচ্ছে আপনার লিভারকে ইয়ে করে ফেলে আর কি, মানে কি বলতে হচ্ছে অবশ করে ফেলে সোজা কথা, যেটা ইনহিবিশন অফ সোডিয়াম আয়ন করতে পাওয়া যায়। ক্যাপসিসিন প্যাচ আমরা ইউজ করতে পারি, এগুলো তো লাগে না, নার্ভ ব্লক দিতে পারে লিডোকেইন দিয়ে, গ্লুকোকর্টিকয়েডস ইউজ করা হয়, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট জিনিস। যেটা কিন্তু পরীক্ষা আসার মতো অবভিয়াসলি ফার্মাকোলজি থেকে আসবে। আচ্ছা, অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক কিছু আছে, আমরা অ্যান্টি নিউরোপ্যাথিক কিছু এজেন্ট ইউজ করে থাকি, হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি, অপিওয়েড অ্যানালজেসিক, এর মধ্যে উইক কারা, যেমন কোডেইনটা উইক, ঠিক আছে, ডাইহাইড্রোকোডেইন, স্ট্রং এর মধ্যে আছে মরফিন, অক্সিকোডোন, এগুলো কিন্তু লাগবে, তো আপনাদের ফার্মাকোলজিতে এগুলো কিন্তু অন হচ্ছে। আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু নামগুলো দেখতে পারেন। কমনলি ইউজ ওপিওয়েড কারা কারা আছে, যেমন ট্রান্স জার্মানি আপনি কাদেরকে ইউজ করতে পারেন। মোস্ট ওয়াইডলি ইউজ মরফিন, যদি আমাদের দেশে ইউজ করা হয় না, আমাদের দেশে পেথিরিনটা মোস্ট ওয়াইডলি ইউজ করা হয়।
এগুলো আমার মনে হয় খুব ডিটেলস এখন যাওয়ার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবেন। আর যদি আপনার হাতে একান্তই অনেক বেশি সময় থাকে দেখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অফ নিউরোপ্যাথিক পেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি ফিচার থাকবে? স্পন্টেনিয়াস পেইন থাকবে, কোনো স্টিমুলাস থাকবে, এমনিতে। ঠিক আছে, পজিটিভ সেন্সরি ডিস্টারবেন্স থাকবে, লাইক তার পেইনফুল মনে হতে পারে, টেম্পারেচার পেইনফুল মনে হতে পারে, অ্যালোডাইনিয়া যেটা বলা হয়। ঠিক আছে, এরকম হাইপারএলজেসি, একটুখানি টাচ করলেই মাথা উঠতে পারে, পজিটিভ সেন্সরি ডিস্টারবেন্স। নেগেটিভ সেন্সরি ডিস্টারবেন্সের মধ্যে যেমন নামনেস, টিংলিং, টিংলিংটা অবশ্য পজিটিভ বলা হয় অনেক জায়গায়। ঠিক আছে, এখানে নেগেটিভ দিচ্ছে, যাই হোক। আবার কিছু ফিচার্স থাকতে পারে, যেমন ফিলিং অফ ইনসেক্টস ফলিং ওভার দ্য স্কিন, তোমার যে স্কিনের উপর দিয়ে বা নিচে দিয়ে পোকা হেঁটে যাচ্ছে, ফরমিটেশন, এই জিনিসগুলো কিন্তু নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্স রিজনাল পেইন সিনড্রোম, এটা হচ্ছে মূলত অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাবনরমালিটি। ফিমেলদের ক্ষেত্রে মোর কমন। ডায়াগনোসিস প্রাইমারি ক্লিনিক্যাল, হচ্ছে ফ্রম ডায়াগনোস আর্লি ট্রিটমেন্ট দেওয়া হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়। সো পেইন যদি আপনি দেখেন নিউরোপ্যাথিক পেইন পসিবল, এটা এইদিকে হবে। পসিবল হলে এটা ফার্স্ট লাইন ড্রাগ আমরা দিতে হচ্ছে। পসিবল হলে কোন দিকে যাবে এটা তো দেখা, পসিবল হলে মনে হয় তেমন কিছু করি না। যাই হোক, প্রবাবল এবং ডেফিনেট যদি হয়, সেক্ষেত্রে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে কিন্তু শুরু করি, বা অনেক সময় গাবাপেন্টিন প্রিগাবালিন দিয়ে শুরু করি। এটা কিন্তু এসবিতে আসতে পারে, which one is the first line drug for neuropathic pain, TC। গাবাপেন্টিন প্রিগাবালিন দেওয়া হয়, এসএনআরআই দেওয়া হয়। রেসপন্স ভালো হলে কন্টিনিউ, না করলে আমরা ক্যাপসাইসিন প্যাচ দেবো, লুপিন প্যাচ দিতে পারি, ট্রামাডল দিতে পারি। রেসপন্স ভালো হলে কন্টিনিউ, আদারওয়াইজ বোটুলিয়াম টক্সিক দেওয়া হয়, স্ট্রং অপিওয়েড দেওয়া হয়। এগুলো দরকার নাই, স্ট্র্যাটেজি আপনাদের লাগবে না। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ার এগুলো আপনাদের ওভাবে লাগবে না, বাট তারপর যেহেতু আমরা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এখানে প্যালিয়েটিভ কিছুটা রোল আছে, সেগুলো আমরা একটু বলে ফেলি। সো কমন টাইপস অফ পেইন ইন ক্যান্সার, ঠিক আছে, এটা একটু ভালো। সো কি কি কারণে ক্যান্সার পেইন হচ্ছে? বোন পেইন হতে পারে, ইনক্রিজ ইন্টারক্রানিয়াল প্রেশার হতে পারে, অ্যাবডোমিনাল কলিক হতে পারে, লিভার ক্যাপসুল পেইন হতে পারে, নিউরোপ্যাথিক পেইন হতে পারে। সো বিভিন্ন কারণে কিন্তু ক্যান্সার থেকে পেইন হতে পারে, ইসকেমিক পেইন হতে পারে, ইনসিডেন্টাল পেইন। সো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা হচ্ছে মেইনস্টে অফ ম্যানেজমেন্ট ইন ক্যান্সার অ্যাসোসিয়েটেড পেইন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এগুলা এটা দরকার নাই। opioid সাইড এফেক্ট obviously very very important। ঠিক আছে, কনস্টিপেশন, ড্রাই মাউথ, nausea, ভমিটিং এবং সিডেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে opioid সাইড এফেক্ট। একটু জিনিসটা দেখুন। অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক্স ইন ক্যান্সার পেইন, পেইন রিলেটেড অনেক কিছু কিন্তু এখানে আছে। হ্যাঁ, মানে অ্যানালজেসিক ক্যান্সার পেশেন্টদের কিছু দিই, গ্লুকোকর্টিকয়েডস দিই, নিসেইড দিই, অ্যান্টিকন বালসিন দিই, ডিসি দিই, এনএনডিএসি ডট ব্লক। সো বিভিন্ন ধরনের আমরা কিন্তু ইউজ করতে পারি, জাস্ট এমসিকিউর জন্য রাখতে পারি। Radiotherapy is the treatment of choice for pain from bone metastasis. ঠিক আছে, very, very important। বাকিগুলো আমার মনে হয় আমাদের কাছে দরকার নাই। এগুলো আসলে অন্য জায়গায় চলে গেছে, এগুলো আপনাদের জন্য প্রয়োজন নেই। সো এটাই মোটামুটি আমাদের পেইন এবং প্যালিয়েটিভ কেয়ার এর মধ্যে আপনাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলো আসলে আপনারা পড়ে আসছেন এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস এর কথা বলছেন। যাই হোক, তারপরে একটু আমার মনে হয় যে বলা দরকার ছিল জানার। সো আমরা এবার আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা এজিং এন্ড ডিজিজ অর্থাৎ জেরিয়াট্রিক্স, এই চ্যাপ্টারে চলে যাই। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দুই তিনটা আসে এবং একদম স্পেসিফিক কিছু জায়গা থেকে কোশ্চেন আসে। এখানে আসলে মানে খুব বাইরের থেকে কোশ্চেন আসলে। সো এখানে আসি, এগুলো আপনাদের কিন্তু আমি রেকর্ডেড ক্লাসে দিয়েছি, আমাদের তো মনে আছে। সো এগুলো জাস্ট একটু বলা। সো যেহেতু পেইন প্যালেটিভ একটা আলাদা ক্লাস নেওয়া সম্ভব না, ছোট টপিক, সেই জন্য এগুলো একটুখানি ছোট ছোট টপিক আপনাদের বলা। গেট আপ অ্যান্ড গো টেস্ট কোথায় করা হবে একটু দেখবেন। পার্কিনসন ডিজিজ ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে স্টিডি থাকে, ঘোরার সময়, হাঁটার সময়। সো
ফ্রেইলটি কাকে বলে এটা লাগে, বাট এমসিকিউ আসার মতো কোনো জিনিস না এটার জন্য লাগে। আচ্ছা, আপনাদের মূলত লাগবে এই চার্টটা, ঠিক আছে? এই চার্টটা থেকে আপনি দেখবেন দুইটা কোশ্চেন আসবে। জেনেট্রিক্স থেকে যদি তিনটা কোশ্চেন আসে, দুইটি আসবে। তো এই চার্টটা অবশ্যই অবশ্যই পরীক্ষার আগের দিন ডক্টর তো পড়বেনই। পরীক্ষার দিন সকালে আমার মনে হয় আসলে এটা পড়াশোনা আসলে, কারণ এটা আপনারা পারবেন। পরীক্ষার আগের দিন অবশ্যই পড়বেন, এটা এটা ইজি। পরীক্ষার আগের দিন না পড়লেও হয়, বাট যেহেতু কোশ্চেন এখান থেকে আসে এই জন্য পড়বেন। বাই চান্স যদি আপনার দেখা যাচ্ছে একটুর জন্য ভুল হয়ে যায়, তখন কিন্তু খারাপ। সো এটাই আর কি। সো এখানে অ্যাকচুয়ালি বামে এবং ডানে যদি মিলাই পড়া যায় এটা সবচেয়ে ভালো কথা। সবগুলো আসলে মেলে না। যেমন সিএনএস এর মধ্যে নিউরোনাল লস যদি হয় তাহলে ইনক্রিজ রিস্ক অফ ফেলিয়ার, ঠিক আছে? তারপর ককলিয়ার ডিজেনারেশন হলে প্রেস বায়োক্লুসিস হতে পারে, হাই টোন হিয়ারিং লস, লেন্স রিজিডিটি বাড়লে প্রেস বায়োপিয়া হতে পারে। সো এটা আপনি ডানে বামে মিলাই পড়লে সবচেয়ে ভালো, বাট সবগুলো আসলে মিলবে না। সবগুলো মিলানো সম্ভব না, সবগুলো মিলায় না, উঁচু নিচু আছে। সো এগুলো একটু মনে রাখতে হবে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দেখেন ইলাস্টিসিটি, অ্যানিভেলার সাপোর্ট কমে, ইনক্রিজ চেস্ট ওয়াল ভিজিবিলিটি, কোনগুলো বাড়ে এগুলোও কিন্তু লাগে। হ্যাঁ, বাড়াগুলো মনে হয় লাল রং দিয়েছে, হ্যাঁ এগুলো একটু ভালো করে দেখুন। ইনক্রিজ ভিকিউ মিসম্যাচ, অর্থাৎ আপনার ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, এগুলো হচ্ছে। তারপর ইনক্রিজ রেসিডুয়াল ভলিউম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনক্রিজ রিস্ক অফ পোস্টাল হাইপারটেনশন, ইনক্রিজ রিস্ক অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো এইগুলো কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আপনার ইনক্রিজ কোনগুলো, হ্যাঁ আমাদের কিন্তু এগুলো অনেক সময় ভুল হয়ে যায়, যে ইনক্রিজ মিসম্যাচ, ইনক্রিজ ভিকিউ মিসম্যাচ, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, হ্যাঁ ইনক্রিজ রেসিডুয়াল ভলিউম, এগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো এই জন্য এগুলো একটু আমি মনে করি যে ভালো করে করতে হবে যেগুলো থাকে। রিডিউস ভলিউম, রিডিউস অক্সিজেন স্যাচুরেশন, রিডিউস ভাইটাল ক্যাপাসিটি, রিডিউস কাফ ফ্লেক্স, এগুলো কিন্তু আমরা জানি। রিডিউস ম্যাক্সিমাম হার্ট রেট, রিডিউস ইলাস্টিসিটি অফ কন্ট্রিট, রিডিউস নাম্বার অফ পেসিং মাসেলস, এগুলো আমরা মনে করতে চাই। ইনক্রিজ যেগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের মনে থাকে না, এগুলো ভালো। রেনাল সিস্টেম, এন্ডোক্রাইনের মধ্যে কোনগুলো, প্যানক্রিয়াটিক বিটা সেল ফাংশন কমে যায়, এগুলো কিন্তু আমাদের লাগে। তো এইটা থেকে আপনি একটা থেকে দুটা কোশ্চেন অবশ্যই পাবেন। এই জন্য এটা পরীক্ষার আগের দিন পড়বেন। যদি ইজি এভাবে পড়বেন, ডানে বামে মিলাই পড়বেন তাহলে ইজি হবে, বামে ডানে আর কি। বাট সবগুলা মিলিয়ে ফেলা মানে যদি না মিলে জাস্ট পড়ে ফেলতে হবে, শেষ। সো টু অ্যাপ্রোচেস টু অ্যাসেস ফ্রেইলটি, ফ্রেইলটি সিনড্রোমের মধ্যে কারা কারা আছে এটা একটু দেখতে হবে। সেমসিতে আসতে পারে। রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে কি কি আছে একটু দেখবেন, যেটা আমাদের টপিক। অ্যাসেসমেন্ট, গোল সেটিং, ইন্টারভেনশন এবং রিঅ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে আমি ফার্স্টে অ্যাসেস করব যে হ্যাঁ আমার এটা দরকার আছে কিনা। আমরা একটা গোল সেট করবো যে হ্যাঁ আমার এই পেশেন্টটা এতটুকু আমরা যেতে পারবো, এরপর আমরা সেটা ইন্টারভেনশন করবো, সেখানে আমরা চেষ্টা করবো। তারপর আমরা রিঅ্যাসেসমেন্ট করবো যে হ্যাঁ আসলে আমার গোলটা ঠিক ছিল কিনা, পরে আমি আবার গোল সেট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন প্রসেস। ওকে, মাল্টিডিসিপ্লিনারি টিমের রোল, এগুলো আসলে মনে হয় না আমার এমসিকিউতে আসবে। হ্যাঁ, কারা কারা থাকতে পারে তো দেখতে পারে। আচ্ছা, এগুলা কম্প্রিহেনসিভ জেনেটিক অ্যাসেসমেন্টের কোর এলিমেন্ট। হ্যাঁ, আপনাকে এটা হয়তো এমসিকিউতে দিতে পারে। চারটা অপশন, আরেকটা অপশন হয়তো দিয়ে এটা ফলস হবে, কোন দিতে পারে জাস্ট একটু দেখুন, এগুলো তো ইম্পর্টেন্ট না, দরকার নাই। প্রোক্যালসিটোনিন, ইনফ্ল্যামেটরি মার্কার, মোর স্পেসিফিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, এটা একটু দেখুন, এটা যে কোনো ক্ষেত্রে। রিস্ক ফ্যাক্টর ফর ফলস, এটা কিন্তু এমসিকিউতে আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা topic। সেখান থেকে এমসিকিউ আসার মতো এজ গুলা কিন্তু চেঞ্জ করবে, 80 ইয়ার্স আপনাকে 50 ইয়ার্স 60 ইয়ার্স এরকম হবে। অ্যাবনর্মাল গেটস এন্ড প্রবাবল কজেস, এটা হচ্ছে একদম সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সাম ম্যাথ টপিক অবভিয়াসলি, পরীক্ষার দিন সকালেও করতে পারেন এটা। হ্যাঁ, so আমি আপনাদেরকে নিউরোলজি ক্লাসে বলছিলাম যে আপনাদের জিরেট্রিক্স ক্লাসে জিরেট্রিক্স চ্যাপ্টার একটা সুন্দর বক্স আছে। So এটাই কিন্তু সেই বক্সটা, এটাই কিন্তু আমি পড়ছিলাম সবসময়, এটাই লাগে। অ্যান্টালজি মানে যে পা টেনে টেনে হাঁটা, যেটা কোনো একটা ব্যথা থাকলে আমরা যেটা দেখি। হ্যাঁ, ওয়ার্ডলিং হচ্ছে হেলে দুলে হাঁটা, পয়জন আর স্টাম্পিং গেট হচ্ছে মানে ঠাস করে বাড়ি খায়, স্টাম্পিং। সেন্সর নিউরোপ্যাথি। ফুড ড্রপ হচ্ছে যখন আমাদের কম ক্যারোনিয়াল হয়, ক্যারোনিয়াল ড্যামেজ হয়, সেক্ষেত্রে ফুড ড্রপ। অ্যাটাক্সিক গেট হচ্ছে এরকম মানে হেলতে তুলতে, ওয়ার্ডলিংটা হচ্ছে একটা হাঁসের, অ্যাটাক্সিক হচ্ছে হেলতে তুলতে মানে ব্যালেন্স রাখতে পারতেছে, সেন্সর নিউরোপ্যাথি হচ্ছে রাখতেছে। শাফলিং গেট বা ফেস্টিনাইন গেট, এটা হচ্ছে পার্কিনসন। মার্কসোপিটিস পাস, এটা হচ্ছে স্মল ভেসেলস এর ভাস্কুলারিটিস, স্ট্রোক হতে পারে। তারপর হচ্ছে
মাল্টি ডিমেনশিয়া যেটা ছোটখাটো হেমিপ্লেজিক গেট হচ্ছে সেরেব্রাল হেমিস্ফেরিক লেশন। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নিউরোলজি চ্যাপ্টার হচ্ছে এই বক্সটা এখানে আমার ভালো লাগে এবং এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, প্র্যাকটিস করে এগুলো হচ্ছে আমাদের যেগুলো দেখানো হয়েছে আপনার দেখা হচ্ছে লাগবে না। প্র্যাকটিস করে হচ্ছে ফ্র্যাকচার অ্যাসেসমেন্টের স্কোরিং করা হয়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, রাখবে না। মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর ডেলিরিয়াম আর ফ্রেইলটি, ডিমেনশিয়া, দেখবেন। ডেলিরিয়াম ডিমেনশিয়াটা একটু পড়বেন এখান থেকে, কারণ ডিমেনশিয়াটা কিন্তু নিউরোলজির টপিক, আগে ওখানে ছিল, এখন এই চ্যাপ্টারে আসছে। ডেভিডসন দেখবেন 24 এডিশনে অনেক রিশাফলিং করেছে চ্যাপ্টার, যেমন আপনার অ্যাকিউট কন্ডিশন গুলোকে অ্যাকিউট মেডিসিনে নিয়ে আসছে, যেগুলা বয়স্কদের জন্য যেমন এই ডিমেনশিয়াটা আগে কিন্তু নিউরোলজিতে ছিল, 22nd এডিশনে নিউরোলজিতে ছিল, এখন এটা জিরিয়াট্রিক্সে নিয়ে আসছে। So dementia, syndrome characterized by progressive loss of function across multiple cognitive domains, executive function, language, and others. So এগুলো কিন্তু লাগবে। Intelligent অত ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, but dementia important. Defining neuropsychological feature of delirium is deficit in attention. Inattention, very very important. বেশি ইম্পর্টেন্ট কিছু নয়। এই টেস্ট আপনাদের বেশি ইম্পর্টেন্ট। নিউরোসাইকোলজিক্যাল বেশি ইম্পর্টেন্ট। কোভিড-19 রিজনগুলোর দরকার নাই, এগুলো আপনার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস নেই, পলিফার্মেশন এইজ, এটা অনেক সময় কোশ্চেন এমসিকিউ তে দেয়। কেন অনেকগুলো ড্রাগ একটা পিপল খায়, কমন অ্যাডভার্স অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনগুলো, এটা একটু দেখতে পারেন, এটা এত ইম্পর্টেন্ট না, দেখতে পারেন। শেষ। সো এই চ্যাপ্টারগুলো মোটামুটি শেষ, এবং এগুলা থেকে যেহেতু জেনেটিক্স থেকে বা স্ট্রোক মেডিসিন থেকে কোশ্চেন আসে, আপনারা এখানে এই কোশ্চেনগুলো সলভ করতে পারেন। এর আগে যে বিষয়ে যে ছোট ছোট চ্যাপ্টারগুলো পড়াইছি আমি কিন্তু সলভ করতে বলিনি, কারণ ওগুলো অত ইম্পর্টেন্ট না, বাট জেনেটিক্স বা স্ট্রোক মেডিসিন যেহেতু আমাদের সিলেবাসের টপিক, এখান থেকে কিন্তু আসবে। সো নাও কাম টু স্ট্রোক মেডিসিন, মেডিসিন 9 নম্বর চ্যাপ্টার আমাদের নিউরোলজির পরের চ্যাপ্টার। সো এইখান থেকে আপনি অনেক কোশ্চেন পাবেন, যেগুলো হয়তো সরাসরি এখান থেকে নাও হতে পারে, বাট ওভারঅল বেসিক থেকে আপনার কোশ্চেন পাবেন। এখানে আপনার জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস আপনি কি কি পাবেন সেটা দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্কোরিং সিস্টেম, এনআইএইচ স্কোরিং, যেটা একটু ডিফারেন্টলি এখন করা হয়েছে এনআইএইচ এর মতো, একটু ডিফারেন্ট, একটু স্কোরিং গুলো চেঞ্জ হয়। আমি নিজে আজকে একটা এনআইএইচ স্কোরিং করে আসলাম, এনআইএইচ সিভিটিতে সিম্পল হয় ভার্সন। সো অ্যাকচুয়ালি আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস করেছিলাম, অ্যাকচুয়ালি এটা কতটুকু সিভিয়ার স্ট্রোক এনআইএইচ স্কোরিং করা হয়। যাই হোক, এটা আপনাদের লাগবে না, এগুলো আপনারা পোস্ট গ্রাজুয়েশনে যখন এন্ট্রি করবেন তখন লাগবে। ওকে, সো এখানে অনেক কিছু দেখানো আছে স্ট্রোক মেডিসিন চ্যাপ্টারে, এটা আমি আপনাদের অলরেডি রেকর্ডেড ক্লাস দিয়েছি, বাট জাস্ট একটু যেহেতু আমরা আজকে লাইভে এসেছি, জাস্ট একটু ছোট একটা চ্যাপ্টার আপনার সঙ্গে ডিসকাস করা এইটুকু। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট অনেক লাইনই আছে, আমি জাস্ট খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলি। ব্রেইন ইমেজিং এর মধ্যে আপনি সিটি স্ক্যান করলে হেমোরেজটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন, সাবারকনাট হেমোরেজ সবসময় আপনারা বুঝতে পারবেন। ইসকেমিয়া সবচেয়ে ভালো বুঝবেন কিন্তু এমআরআই, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আর ভাস্কুলার ইমেজিং এগুলা মানে এগুলো জাস্ট আমি আপনাদের তো পড়াইছি, আমি খুব ইম্পর্টেন্ট গুলো বলতেছি। আচ্ছা, এখান থেকে দেখেন ইনফ্রাক্ট হয় 85% পেয়েছে, হেমোরেজ হয় 15%, এর মধ্যে সাবারকনাট আবার 5%, ঠিক আছে, ওভারঅল 5%। ল্যাকুনার স্ট্রোক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ল্যাকুনার স্ট্রোকটা আপনার কখনো এম্বলিক হয় না সাধারণত, হ্যাঁ, আপনার এটা ইনসিট একটা থ্রম্বোসিস থেকে হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, মোটামুটি আপনারা পারবেন। চারটা কিন্তু একটু দেখবেন, এই যে থ্রম্বোসিস ইনসিটে লেখা গেছে, অর্থাৎ
দেখলে এত চিকন আর্টারি, এখানে বাইরে থেকে এম্বোলিজম যাওয়া সম্ভব না, পৌঁছানো সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে সাইকেল অফ উইলিস। আপনারা জানেন মোস্ট কমন সাইট অফ অ্যানিউরিজম ইজ এন্টার কমিউনিকেটিং আর্টারি। এছাড়া পোস্টার কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার থার্ড ক্রিনাল নার্ভ পলসি থাকে, কারণ থার্ড ক্রিনাল নার্ভ দিকে আপনার মিড ব্রেনের দিকে থাকে। পেইনফুল থার্ড ক্রিনাল নার্ভ পলসি একটা অন্যতম কারণ হচ্ছে পোস্টার কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। সেগুলো আপনাদের কিন্তু অনেক সময় পরীক্ষা দিতে পারে, যদি এগুলো নিউরোলজি টপিক, মানে ফিজিক্যাল মেডিসিনে, আমাদের ফিজিক্যাল মেডিসিনে এগুলো অত ইম্পর্টেন্ট না, বাট রাখতে পারে। পেইনফুল থার্ড নার্ভ পলসি একটা মেইন কারণ হচ্ছে পোস্টার কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। সো এখানে হচ্ছে আমাদের এই যে ব্লাড সার্কুলার সাপ্লাই গুলো দেখানো হয়েছে, হ্যাঁ, এগুলো আপনাদের আমি পড়াইছি খুব সুন্দর করে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনার এটা হলো মিডিয়াল সারফেস, এটা হলো ল্যাটারাল সারফেস। মিডিয়াল সারফেসে কিন্তু পায়ের সমান প্লাস থাকে, সো পায়ে যদি বেশি উইকনেস হয় তাহলে বুঝতে হবে মিডিয়াল সারফেসে গেছে, দ্যাট ইজ এন্টারসেরেব্রাল আর্টারি। যদি হাতের দিকে বা বডিতে বেশি হয় তাহলে বুঝতে হবে ল্যাটারাল সারফেস, তাহলে বুঝতে হবে এটা মিডল সেরেব্রাল, ঠিক আছে। আবার এই চোখের যে ফাইবার, এটা মিডল সেরেব্রাল টেরিটরি হয়ে তারপর পোস্টার হয়ে যাবে। সো মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন হইলে কিন্তু আপনার এই যে হেমিয়ানোপিয়া বা এই টাইপের জিনিসগুলো হতে পারে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখানে দেখেন ভিতরের পড়া তো আপনাদের সব মেইন ক্লাসে আমি পড়াইছি, এখন জাস্ট একটু রিক্যাপ করতেছি ইম্পর্টেন্ট টপিক। হেডেক কিন্তু সাধারণত স্ট্রোকের কোনো ডমিনেন্ট ফিচার না, আনকমন ফিচার, বাট মেবি ডমিনেন্ট ফিচার ইন সাবারাকনয়িক হেমোরেজ অর ইন্ট্রাসেরেব্রাল ইন্ট্রাক্রেনিয়াল ইন্ট্রাসেরেব্রাল, তখন ডমিনেন্ট ফিচার, আদারওয়াইজ হেডেক ডমিনেন্ট না। Seizure is also unusual except the complication. Post-stroke complication is seizure. ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজে সিজার হতে পারে, আদারওয়াইজ কিন্তু সিজার বা কনভালশন হবে। এবং কোমা অলসো আনকনশাসনেস ইজ unusual except large intracranial hemorrhage and brainstem stroke. লার্জ ইন্ট্রাক্রেনিয়াল hemorrhage brainstem stroke হইলে তখন কোমা বা আনকনশাসনেস, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে টাকা নেই। ওকে, সো সো স্ট্রোক আপনাদের প্যাথোফিজিওলজিটা 22nd 23rd এডিশনে খুব সুন্দর ছিল, এখান থেকে কোশ্চেন আসতো, বাট এখন আর আসলে এভাবে আসে না, নাই আছে 24th, সেজন্য আসে না। রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিক্সড এবং নন ফিক্সড যেগুলো আছে, মেলদের কিন্তু স্ট্রোক বেশি হতে পারে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মূলত ইসকেমিক স্ট্রোকের রিস্ক। ক্লিনিক্যাল ফিচার্স গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আপনাদের মানে গতানুগতিক পড়াচ্ছেন এই জন্য, কারণ এগুলো আপনাদের পড়াইছে অলরেডি, আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি। এখানে দেখেন ইন্টারসেরেব্রাল হিমোরেজ হয়েছে, আবার আপনার ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে। রিস্ক ফ্যাক্টর এন্ড কজ অফ ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ, এটা ইংরেজি ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ স্ট্রোক বা স্ট্রোক মিমিক বলা হয়, এগুলো করতে হবে। Characteristic features of stroke and non-stroke syndrome, stroke mimics, very very important. এখানে স্ট্রোকের নেগেটিভ সিমটম বেশি হবে, লাইক আগে পারতো এখন পারে না, আগে হাঁটতে পারতো এখন পারে না, আগে কথা বলতে পারতো এখন পারে না। আর নন স্ট্রোক গুলোতে পজিটিভ ফেনোমেনা বেশি হবে, লাইক আগে জ্ঞান ছিল, না সরি ওটা ওটা না, পজিটিভ লাইক কনভালশন, আগে কনভালশন ছিল না এখন আছে, ঠিক আছে। লস অফ কনসিয়াসনেস ইজ আনকমন ইন স্ট্রোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্রোকের সাধারণত হেমিস্ফেরিক প্যাটার্ন হবে, নন স্ট্রোকের কোনো প্যাটার্ন ছাড়াই হতে পারে। তো এইগুলা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, এগুলা আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি আপনাদের সাথে যে কতটুকু আপনাদের লাগবে, বাকি টুকু লাগবে, বাট এইটুকু জাস্ট একদম পেইড কোশ্চেন যেখান থেকে একবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো টিআইএ হচ্ছে যখন 24 আওয়ার্স এর মধ্যে পেশেন্ট ভালো হয়েছে, টিআইএ। ইসকেমিক স্ট্রোক তো জানেন, হেমোরেজিকও সেম, এগুলো সাধারণত লঙ্গার দেন 24 আওয়ার্স। ইন্টারসেরেব্রাল হেমোরেজ বলতে আমরা মূলত হেমোরেজিকটা বুঝি, আর সাবারকুলার স্পেসে হেমোরেজ হলে সাবারকুলার স্ট্রোক বলে থাকি, একটু ডিফারেন্ট। এছাড়া আমরা অন্যান্য আরো বিভিন্ন বলে থাকি, যেমন হচ্ছে আপনার সাবডুরাল হেমাটোমা, তারপর হচ্ছে আপনার না হচ্ছে আপনার সাবডুরাল বা
এই টাইপের বিভিন্ন রকম আছে, কিন্তু এগুলো কিন্তু স্ট্রোকের মধ্যে আমরা বলি না, স্ট্রোক মিমিক্সের মধ্যে। সো এই চারটা থেকে কোশ্চেন আসে, এটা আমি আপনাদের কিন্তু আমার মনে হয় দুই জায়গায় পড়েছে, একটা হলো স্ট্রোক চ্যাপ্টারে পড়েছে, একটা হচ্ছে নিউরোলোকালাইজেশন চ্যাপ্টারে আমার মনে হয় পড়েছে। সো টোটাল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু যে দেখেন টোটাল আপনার অ্যান্টিরিয়র সার্কুলেশন দ্যাট মিন্স মিডল এবং অ্যান্টিরিয়র সেলুলার আর্টারি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে একদিকে মোটর সেন্সরি সব যাবে, হেমিপ্যারেসিস, হেমিসেন্সরিয়াস, হেমোনিমাস, হেমিওপ্যাথি আমরা বলছিলাম একটু আগে, হার্ট সার্ভাইভাল ডিসফাংশন, এক্ষেত্রে মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন এখানে দেখানো হচ্ছে। এখানে হার্ট থেকে কিন্তু আসতে পারে, হ্যাঁ, এম্বোলিজম। আর পার্শাল অ্যান্ট্রোসাইক্লিশন করে নির্দিষ্ট একটা জায়গায় আছে, এটাই সাধারণত কমন। আইসোলেটেড কোন একটা মোটর হয়, লেগ অথবা আর্ম, ঠিক আছে, লেগ হলে আমরা বুঝছি আপনার মিডল সেরেব্রাল, আর্ম হলে বুঝি অ্যান্ট্রোসাইক্লিশন, এরকম হতে পারে। হায়ার সেরেব্রাল ডিসফাংশন হতে পারে, মিক্সচার অফ হায়ার সেরেব্রাল ডিসফাংশন এন্ড মোটর সেন্সরি। এখানে হচ্ছে এটার একটা পার্ট হিসেবে হবে, টোটালের একটা পার্ট হিসেবে যে কোনো একটা ব্রাঞ্চ অপারেশন হতে পারে, এটা এম্বোলিজম আছে। ল্যাকুনার স্ট্রোকটা হচ্ছে এই ক্ষেত্রে কোনো হায়ার সেরেব্রাল ডিসফাংশন বা হেমিয়ানপিয়া থাকবে না, শুধুমাত্র মোটর এবং সেন্সর ডিস্টারবেন্স থাকে, এটা হচ্ছে ল্যাকুনার স্ট্রোক। ঠিক আছে, দেখেন ল্যাকুনার স্ট্রোক হচ্ছে যে আর্ম এবং লেগের এই জায়গায়, অন্যান্য জায়গায় কিন্তু হচ্ছে না। পিওর মোটর, পিওর সেন্সরে, সেন্সর মোটর হতে পারে, কিন্তু হায়ার সেরেব্রাল ডিসফাংশন হেমিয়ানপিয়া থাকবে না। এক্ষেত্রে থ্রম্বোসিস ইন সিটু হতে হবে, অর্থাৎ ছোট্ট একটা ব্রাঞ্চ, বাইরে থেকে এত বড় এম্বোলিজম এখানে আসার সুযোগ নেই, রাস্তা নেই। সো থ্রম্বোসিস হতে হবে। পশ্চিম সার্কুলেশনে আমরা সাধারণত হোমোনিমাস হেমিয়ানপিয়া পাই, সেরেবেলার সিনড্রোম পাই, ঠিক আছে, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম পাইতে পারি, ক্রেনিয়াল নার্ভ সিনড্রোম, বিভিন্ন কিছু পাইতে পারি। নিউরো ইমেজিংটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমি পড়াইছিলাম, এগুলো আর এখন ডিটেলস যাবো না, বাট আমি সিটি এমআরআই কোনটা কোনটা ভালো হবে না causes of cause and investigation of unusual cause of stroke. Unusual cause বলতে এখানে সাধারণত আমরা কোশ্চেনটা এইভাবে ধরা হচ্ছে ইয়াঙ্গার পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কোন কোন কজ আমরা চিন্তা করবো, ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন এটা রিটেনের জন্য লাগে আপনার, যেমন আমাদের ফেজে নিউরোলজি ফাইনাল কিছুদিন আগে হলো, ফেজে না, ব্লক ফাইনাল হলো কিছুদিন আগে, সেখানে এই কোশ্চেনটা আসছে যে কোন কোন ইনভেস্টিগেশন আমি করবো ইয়াঙ্গারদের ক্ষেত্রে বা আনইউজুয়াল কজ ক্ষেত্রে। সো এই এই চারটা থেকে কোশ্চেন আসে, আপনাদের আসবে হচ্ছে এই পাশ থেকে কি কি কজ আছে, আনইউজুয়াল কজ অফ স্ট্রোক বা ইয়াঙ্গার পেশেন্ট আসলে কি কি কজ আপনি চিন্তা করবেন। ঠিক আছে, ইনফার্ট হলে আপনি এই কজ চিন্তা করতে পারেন। ঠিক আছে, এগুলা ডিটেলস আপনাদের এখন আমি যাচ্ছি না, কারণ আপনাদের এখন এত সময় নেই, প্লাস এই কাজটাও বড় হয়ে যাবে, দরকার নেই। ইন্টারসেরভাল হেমোরেজে কি কারণ চিন্তা করবে, এভিএমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু প্রায় ওয়ার্ডে এটা পাই, সাবারকান্ড হেমোরেজ ভেরিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পাওয়া যায়। ছোট মানে দেখা যায় 17-18 বয়সের ছেলে মেয়েদের কিন্তু এরকম এভিএম নিয়ে আসে। সেরেব্রাল ইনফার্ক্টের মধ্যে যেমন প্যাটেন্ট ফোরামিনোপ্যালি, ঠিক আছে, এখান থেকে আসতে পারে, এএসডি টাইপের, এখান থেকে যে থ্রম্বাস ছুটে গিয়ে চলে যায়। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনেমা, এটা থিওরিটিক্যালি অনেক স্যারদের পছন্দ, ঠিক আছে, ক্যাডাসিল স্যারদের থিওরিটিক্যালি পছন্দ। আচ্ছা, সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন, আচ্ছা, ইন্ডিকেশন অফ ইমিডিয়েট ব্রেইন ইমেজিং অ্যাক্টিভিটিস এটা একবার দেখতে পারেন, এত ইম্পর্টেন্ট। সো এখানে আপনার এগুলাতে ইম্পর্টেন্ট কিছু না। Neurological deficit may worsen during the first few hours or days after the onset. These may uh, be due to further infection, hemorrhagic transformation of the infection, most commonly after thrombolysis, or the development of edema with consequent massive. তাহলে আপনার কাছে এরকম কোশ্চেন করতে পারে যে একটা পেশেন্ট আসছিল স্ট্রোক নিয়ে, আপনি ট্রিটমেন্ট করছেন, তারপর দেখলেন যে কয়েক ঘন্টা বা কয়েকদিন পর গিয়ে তার অবস্থা কি হতে পারে, ইনফেকশনটা বাড়তে পারে, হেমোরেজিক ট্রান্সফরমেশন হতে পারে, অথবা ইডিমা হয়ে ম্যাসকেট। অ্যান্টিপ্লাটিলার ড্রাগস আমরা কিভাবে দিব দেখেন, তার আগে আমরা একটা থ্রম্বোলাইসিসটা দেখি। ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস উইথ রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি অ্যালটেপ্লেস, এটা আমরা সাধারণত 4.5 ঘন্টার মধ্যে দিয়ে থাকি। স্ট্রেপ্টোকাইনেজ এমআই এর ক্ষেত্রে দিয়ে থাকি কিন্তু 12 ঘন্টা, ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্ট। মেকানিক্যাল ক্লট রিট্রাইভাল বা থ্রম্বেক্টমি পারফর্ম হচ্ছে 6 আওয়ার্স। তাহলে স্ট্রোকের ক্ষেত্রে আমরা কিন্তু আরো আগে করি, কারণ ব্রেন কিন্তু আগে নষ্ট হয়, মানে ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, অ্যান্টিপ্লাটিলেট আমরা 300 মিলিগ্রাম ডেইলি দিয়ে আমরা শুরু করি, আমরা ইউরিন ডোজ দিয়ে। পরবর্তীতে আমরা হচ্ছে মূলত থ্রম্বোলাইসিস যদি না করে থাকি তাহলে আমরা এটা দিই শুরুতে, আর না হলে আমরা কিন্তু এটা পরে দিই, একদিন পর থেকে শুরু করি, 24 আওয়ার পর থেকে শুরু করে থ্রম্বোলাইসিস করা হয়। ব্লাড প্রেশার এটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার আমরা আর্লি কেসে আমরা রিডিউস করবো, হেমাটোমা রিডিউস করার জন্য আমরা আর্লি ব্লাড প্রেশার কমাই ইন্ট্রাসেলুলার হেমোরেজের ক্ষেত্রে, কিন্তু ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লাড প্রেশার কমাবো না, ঠিক আছে।
কারণ ওটা আবার ইসকেমিয়া বাড়াইতে পারে, বাট রিডিউসেস দ্য ইন্টারসেরেব্রাল হেমোরেজ আফটার থ্রম্বোসিস। সো হেমোরেজিক স্ট্রোক অবশ্যই ব্লাড প্রেশার কমাবো, ইনফ্যাক্ট নর্মালের চেয়ে কমা রাখবো যেন হেমোরেজ না করে। ইসকেমিকে আমরা ব্লাড প্রেশারটা কমাই না, ইসকেমিকে আমরা ব্লাড প্রেশার নর্মাল রাখি কারণ, বা একটু বাড়ায় রাখি কারণ ইসকেমিয়াটা যেন না হয়। কিন্তু আবার কমানোর সুবিধা আছে একটা, সেটা হচ্ছে ইন্টারসেরেব্রাল হেমোরেজিক ট্রান্সফরমেশনটা কমে। ঠিক আছে, So আমরা কয়েকদিন পর গিয়ে আসলে ব্লাড প্রেশারটা কমাই ইসকেমিক, আর হেমোরেজিকের সাথে সাথে নিমোডিপিন দিয়ে কিন্তু কমায় ফেলি ব্লাড প্রেশার। তো আপনাদের লাগবে না। কমপ্লিকেশন অবশ্যই ইম্পর্টেন্ট, কমপ্লিকেশনের নামগুলো প্রত্যেকটা বলবো, প্রিভেনশন দরকার নেই, ট্রিটমেন্ট দরকার। আচ্ছা, both ischemic and hemorrhagic strokes can be reduced by blood pressure reduction even for those with relatively normal blood pressure. দুটোই ব্লাড প্রেশার রিডাকশনের মাধ্যমে কমাইতে পারে, বাট ইসকেমিক আমরা কমাই না প্র্যাকটিক্যালি, কারণ ওটা কমাইতে গেলে ইসকেমিয়া বেড়ে যেতে পারে। রিস্ক বেনিফিট রেশিও আপনাকে চিন্তা করতে হবে। রিহ্যাবিলিটেশন একটু রিডিং করবেন, যেটা আপনাদের আমাদের টপিক। এখানে অ্যাকচুয়ালি অনেক সিরিয়াস কন্ডিশন দরকার নেই। থ্রি মেইন ফেজ অফ রিকভারি একটু দেখতে পারেন। আর্লি রিকভারি ফেজ এক্ষেত্রে হচ্ছে আপনার ইডিমা বা এগুলো কমে যায়। সেকেন্ড ফেজ হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, যেক্ষেত্রে আপনার ব্রেনের ভালো এরিয়াগুলো খারাপ এরিয়ার উপর আপার রিওয়ারিং। আর থার্ডটা হচ্ছে থার্ডটা কোথায়, থার্ড ফেজ ইজ অ্যাডাপটিভ রিকভারি। আপনি যে কাজগুলো আগে পারতেন সেগুলো আবার নতুন করে, লাইক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডাপটিভ রিকভারি। ওকে, সো হাউ টু ম্যানেজ পেশেন্ট অ্যাকিউট স্ট্রোক, এবিসিডি দিয়ে শুরু করবেন। ব্লাড প্রেশার কিভাবে কমাবেন, এটা আমি বারবার বলতেছি কারণ এটা ইম্পর্টেন্ট আপনার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও, এবং শুধু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে বলে না, এটা কিন্তু আপনার এতেও লাগবে যে কি বলবো যে আম, পরীক্ষার ক্ষেত্রে লাগবে। সো হেমোরেজিক স্ট্রোক এটা হচ্ছে মূলত আমাদের লোয়ারিং দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার টু 130 to 40 আমরা এরকম করে রাখি, এবং 7 দিন পর্যন্ত আমরা মোটামুটি এটা মেনটেন করি, কমায় রাখতে পারি। ইসকেমিকের ক্ষেত্রে আমরা সাধারণত যদি কোনো রেনাল বা হার্ট ফেলিওর না থাকে, বা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি না থাকে, বা অ্যাওর্টিক ডিসেকশন না থাকে, তাহলে আমরা সাধারণত অ্যাব্রাপ্টলি কমাই না, মোটামুটি লং টার্ম ম্যানিউভার হিসেবে কমাই। ইনকন্টিনেন্সের জন্য আমরা অনেক সময় ক্যাথেটার দিতে পারি, বাট এটা আমরা কন্টিনিউ করতে পারি। ট্রায়াল দিয়ে দিয়ে যদি সে প্রস্রাব ধরে রাখতে পারে, তাহলে আমরা বের করে দেবো। মোবিলাইজেশন অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে পরে করতে হবে। আচ্ছা, কজ অফ ইসকেমিক স্ট্রোক, ইমার্জেন্সি স্ট্রোক, এগুলো আসলে আপনাদের দরকার নাই, এগুলো পড়াই ফেলছেন অলরেডি, ইম্পর্টেন্ট গুলো বলবো। সাবারাকনার হেমোরেজ, সাবারাকনার হেমোরেজ দেখেন পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি থাকে, ঠিক আছে, বা পলিসিস্টিক লিভার, এগুলোর সাথে কিন্তু যে ভেরিয়ানিজম, ঠিক আছে, এদের সাথে সম্পর্ক আছে। ক্লিনিক্যাল ফিচার অত বেশি বলবো না। থার্ড নার্ভ পলসি মে বি প্রেজেন্ট ডিউ টু লোকাল প্রেশার ফ্রম দ্য অ্যানিমল অন দ্য পোস্টার কমিউনিটি আর্টারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেইনফুল থার্ড নার্ভ পলসি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আপনার সাবারাকনার হেমোরেজ। আমি তো সবই পড়াইছি, জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো বেশি ধরা অ্যাসপিরিন আমরা 300 দিয়ে শুরু করে 75 যাই। বিপি আমরা কিভাবে কমাবো বলছি 1 থেকে 2 সপ্তাহ পর। আইএনআর হচ্ছে 2 to 3 অ্যান্টিকোয়াগুলেশন, ঠিক আছে, এগুলো একটু লাগবে। আচ্ছা, এই প্রচারটা তো আমি আপনাদের বলছিলাম যে পজিটিভ যদি হয় সিটি করে, তাহলে আমরা সাবারকনার হিমোরেজ ডায়াগনোসিস করে আমরা কিন্তু নিউরোসার্জনের কাছে রেফার করে দেবো। আর যদি নেগেটিভ হয়, হ্যাঁ, যে আপনার সাবারকনার হিমোরেজ নাই, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না হতে পারে, সেক্ষেত্রে আপনি একটা সিএসএফ করেন 12 ঘন্টা, হতে পারে। পরে আপনি যদি দেখেন যে না এটা ট্রমাটিক লাম্বার পাংচার, তাহলে তো জ্যান্থোপেনিয়া হবে না, জ্যান্থোপেনিয়া ব্লাড যদি থাকে তাহলে বুঝতে হবে এটা অবভিয়াসলি সাবারকনার হিমোরেজ। ট্রমাটিক লাম্বার পাংচার অ্যাকচুয়ালি স্পেসিফিক, আপনি যেটা ফ্লুইড টানবেন সিএসএফ, নির্দিষ্ট জায়গায় ব্লাডের স্টেইন থাকবে, টোটাল মানে রেড সিএসএফ থাকবে। আর যদি এগুলো না হয় তাহলে বুঝতে পারবেন ডায়াগনোসিস, তখন অন্য কিছু চিন্তা ইনভেস্টিগেশনটা মোটামুটি বলে ফেললাম, ম্যানেজমেন্ট পড়াইছি, দরকার নেই। সেরেব্রাল ভেনাস ডিজিজ, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, আপনাদের এটা খুব বেশি লাগে না, বাট ওয়ার্ডে প্রচুর পেশেন্ট আপনি পাবেন। মানে ফিজিক্যাল মেডিসিনে তো অতটা পাবেন না, বাট নিউরোলজিতে অনেক পাওয়া যায় সেরেব্রাল ভেনাস সাইনাস, ঠিক আছে, প্রচুর পাওয়া যায়। কিন্তু আর্টেরিয়াল হচ্ছে এটা লেস, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এখানে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার থাকবে, সিজার কনভালশন থাকবে, ফোকাল নিউরোলজিক্যাল সেন্টার থাকবে স্ট্রোকের মধ্যে, ঠিক আছে, বাট এখানে সিজার থাকবে, ইন্টারক্রেনিয়াল প্রেশার। কজেস কি কি আছে একটু দেখে নেবেন, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল ফিচার্স অফ সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস, মূলত ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসটা লাগবে এখানে। ক্যাভার্নাস সাইনাসের মধ্যে কি থাকে, থার্ড ক্রেনাল নার্ভ, ফোর্থ ক্রেনাল নার্ভ, সিক্স ক্রেনাল নার্ভ, এবং ফিফথের 1 to অর্থাৎ অপথ্যালমিক এবং ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এছাড়া ক্যারোটিড আর্টারি, সিম্প্যাথিক ট্রাক্ট,
সিম্প্যাথেটিক ফাইবার গুলো থাকে। তো এই জন্য এখানে কিন্তু প্রসেস হবে, যেহেতু থার্ড ক্রিনাল না, ঠিক আছে, ট্রাইজেমিনালের ফার্স্ট ডিভিশনের সেন্সেশন লস হবে, ক্যাপিলিডিমা হতে পারে, যেহেতু এখানে যে চোখের পিছনে ধাক্কা দিচ্ছে সেটা। অপথ্যালমোপ্লেজিয়া হবে 3, 4, 6 আসলে, হেডেক হবে, ঠিক আছে, এগুলো হবে। সুপিরিয়র স্যাক্রাল সাইনাস থ্রম্বোসিসে হেডেক হবে, ক্যাপিলিডিমা হতে পারে, যেহেতু ইন্টারফিনাল প্রেসার বেড়ে যায়, সিজার হতে পারে, ঠিক আছে, এগুলো থেকে নিউট্রিনাল হাইপারটেনশন হতে পারে। ট্রান্সভার্স সাইনাস থ্রম্বোসিস হলো 9, 10, 11, যেহেতু এটা আপনাদের জুগুলার ফোরামেনার দিকে যেহেতু একটা থ্রম্বোসিস, তো এখানে একটা প্রেসার বেড়ে গিয়ে 9, 10, 11 সেখানে এমআর ভেনোগ্রাফি করা হয়, আপনারা জানেন, সেগুলো এত বেশি ফাইন। সো এখান থেকে অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো এখান থেকে আপনারা সলভ করবেন। সো আসলে এই তিনটা ক্লাস মূলত, মানে সরি, এই দুইটা ক্লাস যেটা একটু আগে আপনাদের মনে আজকে এখন দিলাম, ডিভিশনাল 6টা চ্যাপ্টার, এগুলো আসলে মধ্যে মধ্যে স্ট্রোক মেডিসিনটা মোস্ট ইম্পর্টেন্ট, জেরিয়াট্রিক্সটা তারপর পেইন মেডিসিন, তারপর আমি হচ্ছে যেগুলো প্যাথোলজি থেকে পড়াচ্ছি। সো এগুলা থেকে আমি জাস্ট যেহেতু স্ট্রোকটা আগে পড়া ফেলছি, জাস্ট একটু রিভিউ করলাম, বাকিগুলো মোটামুটি জেরিয়াট্রিক্সটা একটু রিভিউ করলাম। সো যাই হোক, ইনশাল্লাহ আশা করি ভালোভাবে পড়ছেন, এবং এই যে টপিকগুলো এগুলো একটু রিক্যাপ করে আশা করি আপনার বুঝতে হয়েছে। এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করবো। গ্রুপেই জানাবেন সেটা। এরপর আপনাদের আবার আমাদের সাথে ক্লাস আছে হবে সম্ভবত 12-13 তারিখ। আমি আপুর মাধ্যমে যদি একটা ক্লাস নেওয়াতে পারি আপনার, যেটা হচ্ছে আপনার ফ্যাকাল্টি রিভিউ, এটা যদি আমি নিতে পারি চেষ্টা করবো। আদারওয়াইজ আমি 13 তারিখ হয়তো নিতে পারি, যদি আপনার নাই। 14 তারিখ আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে শেষ করবো। আপনাদের অবশ্যই ক্লাসটা লাইভ করার চেষ্টা করবেন। প্রবলেম সলভ যেগুলো লাগবে আপনারা আজকে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, বা যদি আপনাদের কোনো সে থাকে সেটা আপনারা বলতে পারেন, সেটা আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবো। আর 14 তারিখ স্পেশালি প্রবলেম সলভিং এর একটা সেশন, সেটা অবশ্যই শুরু করার চেষ্টা করবেন। সো এটাই। এবং এরপর আপনাদের যেই সাজেশন বা যেটা আপনারা বলেন যে কোশ্চেন সলভ আপনাদের 14 তারিখের মধ্যে অবভিয়াসলি যে দু একজনের পেমেন্ট বাকি আছে অবশ্যই দেবেন। এটার জন্য কিন্তু আমরা আসলে ফাইনাল স্টেপটা নিতে পারতেছি না, কারণ এটা অবশ্যই আপনারা বুঝতেছেন যে ফাইনাল পেমেন্ট না করলে ফাইনাল স্টেপ অবশ্যই না হবে। So, এটাই। So, আপনাদের সবার জন্য শুভকামনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, এখানে হোক বা টেলিগ্রামে হোক। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আপনাদের সাথে দেখা হবে। ভালোভাবে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ ভালোভাবে আপনারা পরীক্ষা করতে পারবেন। So, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বিনা দ্বিধায় আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।